নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী জয়া মিত্র রচিত গল্প কুরুক্ষেত্রের আগে। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক করবে, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী জয়া মিত্র রচিত কুরুক্ষেত্রের আগে। আজও ঘরে ঢুকবার প্রায় সঙ্গে সঙ্গে আলোটা চলে গেল। ভাদ্র মাসের গুমোট গরম আর সারাদিনের চড়া রোদে পুড়তে থাকা শরীর, বাস থেকে নেমে এতটা হেঁটে এসে 5 মিনিট যে পাখার নিচে বসবে তারও উপায় নেই। দাঁত দিয়ে একবার ঠোঁট কামড়ে বিরক্তিটা গিলে নেবার চেষ্টা করে মণিমালা। এখনো বিরক্ত হবার আরও অনেক কিছু বাকি আছে, জানা কথা। শ্যামলা কোনো রকমে হ্যারিকেনটার শিখা বাড়িয়ে এনে ঘরের মাঝখানে রাখল। তাক থেকে মোমবাতি হ্যান্ডেল, ভাঙা কাপটা আর দেশলাই তুলে নিয়ে বাথরুমে ঢুকল মণিমালা। বেরিয়ে এসে দেখে শ্যামলা ততক্ষণে চা করেছে। সাধ্যমতো মাকে আরাম দেবার চেষ্টায় চায়ের কাপটা টেবিলে রেখে পাশে দাঁড়িয়ে আছে 2 ভাই বোন। খোকা বড় বড় চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে। শ্যামলা ঠিক স্বভাব মতোই চায়ের কাপটা রেখে টেবিলের বই পেন্সিল নাড়াচাড়া করছে। মেয়েটা এখন থেকেই নিজের ইচ্ছে অনিচ্ছে এমনভাবে লুকোতে শিখেছে, কিছুতেই ওর বয়সী বাচ্চাদের মতো সহজ হতে পারে না সে। এই যে ওর ইচ্ছে করছে মায়ের গা ঘেঁষে আসতে, চাটা করে দিয়েছে বলে মা খুশি হয়েছে সে কথা শুনতে, এটাও সহজভাবে প্রকাশ করতে পারে না। কি করে পারবেই বা, ভাবে মণিমালা। আর 5টা বাচ্চার মতো সহজ শৈশব কি পেয়েছে ও? হাত বাড়াতেই 2 ছেলে মেয়ে মায়ের কোলের কাছে ঝাঁপিয়ে আসে। মণিমালা বলেন, কি খেয়েছো তোমরা দুপুরে? একই সঙ্গেই নানা রকম অভিযোগ শোনা যায় 2 ভাই বোনের গলায়। চা শেষ করে কাপটা হাতে নিয়ে উঠতে যায় মণিমালা, আর দুজনেই একসঙ্গে হাত বাড়ায়, বলে, দাও দাও, আমি রাখবো। না না, আমি রাখবো, ছাড় বলছি। মণিমালা বলেন, থাক, হয়েছে, অন্ধকারে কোথায় পড়ে হোঁচট খাবে তোমরা, দাও বলছি আমায়। মণিমালা চৌকি থেকে নেমে রান্নার জায়গাটায় গিয়ে ঢোকেন। এখন আর এই ঘরে কাজ করবার জন্য চোখে দেখবার দরকার হয় না। মানুষ যে অভ্যস্ততায় কত অসুবিধাকে পার করতে পারে ভাবা যায় না। স্কুলের ক্লাস 8-9 পর্যন্ত সন্ধ্যের পর বাথরুমে যেতে হলে মাকে কিংবা মেজদিকে ডাকতে হতো তার। বড়দির বিয়ে হয়ে গিয়েছিল ততদিনে। মেজদিদি এক একদিন যেতে চাইতো না, উল্টে বেশি বেশি করে ভয় দেখাতো। কত সাদাসাদি করে রাজি করাতে হতো দিদিকে। কোনো দিন মাকে একটা ধমকও দিতে হতো। আর এখন এই নিত্যদিনের অন্ধকারের মধ্যে রান্নাঘর থেকে চাল বার করে উঠোনের অন্ধকারে টিউবওয়েলের নিচে ধোয়া, হ্যারিকেনের আধো অন্ধকারেই হাঁড়িতে চাল ফেলা, সবটাই করে ফেলেন মণিমালা। ঝুড়ি থেকে সবজি বার করে কেটে কুটে গুছিয়ে ফেলা। আজ রাতের ব্যবস্থা করাই তো শুধু নয়, কাল সকালের কাজটাকেও তো খানিকটা এগিয়ে রাখা দরকার। সকালে আসা বাচ্চাগুলোকে পড়ানোর ফাঁকে ফাঁকেই তাকে প্রবীরের 2-3 বার চা, ছেলে মেয়ের টিফিনে রুটি, ভাত, তরকারি সবই 9:30টার মধ্যে নামাতে হয়। ওরা বেরিয়ে গেলে ঘরের বাকি কাজ শেষ করে যা হোক কিছু খেয়ে নিজেকেও বেরিয়ে পড়তে হয় 10টার মধ্যে। তার এই স্টেশনের কাছ থেকে মাস্টার পাড়ায় নন্দীদের বাড়ি পৌঁছতে খুব কম হলেও 1/2 ঘন্টা তো লাগে। ওদের মেয়ে মর্নিং স্কুল থেকে ফেরে তার মধ্যে। আলুগুলো বটি আর 1 বাটি জল নিয়ে মণিমালা ঘরের মেঝে এসে বসে। একটি মাত্র লণ্ঠনের মাপা দুর্মূল্য কেরোসিনটাকে
সবচেয়ে বেশি কাজে লাগাতে হলে এটাই উপায়। তাছাড়া সন্ধেবেলার এইটুক্ষণ যতক্ষণ প্রবীরের বাড়ি ঢুকবার সময় না হয়, সে তার 2 ছেলে মেয়েকে যত বেশি সম্ভব কাছাকাছি ধরে রাখতে চায়। দরজার পাশ দিয়ে ভেসে যাওয়া নোংরা গানের কলি কানে এসে চাবুক মারে। মাঝে মাঝে মনে হয় তার এই 13 বছরের মেয়ে শ্যামলাটা যদি বধির হতো তাহলে কি ভালো হতো না? এই কথাগুলো অন্তত ওর কানে মাথায় এরকমভাবে ঢুকত না। মেয়ে হয়ে জন্মানো যে পাপ, মেয়ে হওয়া যে খুব লজ্জার, সে কথা ওকে মা ভাইয়ের সামনে বসে প্রত্যেক দিন ভাবতেও হতো না। তবু মণিমালা প্রাণপণ চেষ্টা করেন ওকে বোঝাতে যে ভয় পাস না, ওদের মতো সবাই নয়, এই পাড়াটার বাইরেও একটা পৃথিবী আছে। আজ তার ফেরা থেকে এখনো তেমন কিছু কানে ঢোকেনি। রোজকার মতোই আজও মণিমালা আশা করে হয়তো ওরা ঠিক করেছে এই বাড়ির এই ঘুপচি ঘরের মেয়েটাকে একটু নিস্তার দেওয়া। হয়তো বাচ্চা মেয়েটার নিচু করে থাকা ফ্যাকাশে মুখখানা দেখে ওদের কারো মনে একটু মায়া হয়েছে। প্রথম আলুটার খোসা ছাড়াতে ছাড়াতেই অপ্রত্যাশিতভাবে হঠাৎ আলো ফিরে এলো। সারাদিন পর এতক্ষণে ছেলে মেয়েদের মুখ দেখা গেল স্পষ্ট করে। কম ভোল্টেজ হলেও পাখাটা ঘুরতেই যেন কত হাওয়া লাগলো গায়ে। হাতের গতি বাড়িয়ে মণিমালা খোকাকে জিজ্ঞেস করল, কি পড়া হয়েছে আজ তোর ক্লাসে? সব কিছু হয়েছে মা, বাংলা, অঙ্ক, বিজ্ঞান, শুধু ভূগোল ক্লাসটা হয়নি। আর কি? খোকা আর চোখে দিদির দিকে তাকায়, আর সেদিকে তাকিয়ে মণিমালা এতক্ষণে খেয়াল করে শ্যামলার মুখখানা যেন আজ অন্য দিনের চেয়ে শুকনো দেখাচ্ছে। তখন খোকা বলে, আমরা একটু খেয়েছিলাম বলে জানো, হেড স্যারটা আমাদের কান ধরে দাঁড় করিয়ে দিয়েছিল। খোকা, এরপর দিন স্যারটা বললে আমি তোমার পিঠে স্কেল ভাঙব। অনেকদিন বলেছি না বড়দের সম্পর্কে এরকম কথা বলবে না। আচ্ছা শ্যামলা, কি হয়েছে তোর, এত চুপচাপ কেন? শ্যামলা মায়ের দিকে তাকিয়ে আবার মাথা নামিয়ে নেয়। তার চোখ দেখে সন্দেহ হয় সে কাঁদছে। শ্যামলা, কি হয়েছে? শ্যামলা মাথা তোলে না। মণিমালার সাংঘাতিক ভয় হয় হঠাৎ। কি হয়েছে ওর? বাইরেটা চুপচাপ কেন? খোকাও কিরকম অস্বস্তিতে পড়ে যায়। শ্যামলা, কি হয়েছে মা, আমাকে বল। বলেছি না যা কিছু হবে সমস্ত কথা আমাকে বলবি। কি হয়েছে? আজকে ওরা বাসে করে আমার সঙ্গে স্কুলের সামনে অবধি গিয়েছিল। এবার শ্যামলা ঢেকে রাখার কোনো চেষ্টা না করেই কাঁদতে শুরু করে। তার পিঠে হাত রাখলে সরু পাঁজরের তলায় তার হৃৎপিণ্ডের ধকধকও যেন হাতের তালুতে বোঝা যায়। ঘামে ভিজে সপসপ করছে মেয়েটা। তবু মণিমালা বলেন, তাতে কি হয়েছে মা? বাসে কত লোক থাকে, যার যেখানে কাজ সে সেখানে যাবে, তাতে তুমি কাঁদবে কেন? শ্যামলার কান্নাটা আরও বেড়ে যায়। সে বলে, আমাদের সিটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুবীর দাদা আর চিন্তা দাদা কি সব গান করছিল, চিৎকারও করছিল। প্রীতি আর আমি এক সিটে বসেছিলাম। ও আমাকে পরে বলেছিল ওই ছেলেগুলো তোর জন্য এরকম করছে, তুই আর এই বাসে আসবি না। যদি কেউ দেখে আমাদের বাড়িতে বলে দেবে, তারপর আমরা মার খাবো। আর বিউটি বলেছিল। শ্যামলা কথা বলতে পারে না, কান্নায় তার হেঁচকি ওঠে। তবু মণিমালা নিষ্ঠুরের মতো বলে, কি বলেছিল? হ্যাঁ, বলেছিল ওই ছেলেটা তোর লাভার। মণিমালা শ্যামলাকে জড়িয়ে তার পিঠে হাত বোলায়। খোকা এতক্ষণ চুপ করে দেখছিল। এখন দিদির কাছে উঠে এসে সেও বলে, কাঁদিস না রে দিদি, একদম কাঁদবি না। আমি একটু লম্বা হলে দেখবি ওদের ছুরি দিয়ে এই সব পেটে ঢুকিয়ে দেব।
ধমক দিয়ে ওঠেন মণিমালা। খোকা, তোমাকে আর গুন্ডা বদমাশদের মতো কথা বলতে হবে না। ছুরি দিয়ে, হ্যাঁ, খুব সিনেমার হিরো হয়েছ। ফের কোনোদিনও যদি এসব কথা শুনি আমি। নিজের সমস্ত ভয় আর অসহায়তা ভুলে হঠাৎ খুব রেগে যান মণিমালা। ইচ্ছে হয় তার দরজা খুলে বেরিয়ে ওই ছেলেগুলোর মুখোমুখি হন। কলার ধরে টেনে নিয়ে আসেন আর জিজ্ঞেস করেন, ঠিক কি চায় ওরা? এই মেয়েটা ওদের সামনে হাঁটতে শিখেছে, ওদের সামনেই 3 বছর বয়স থেকে 12-14 পৌঁছেছে। কেন ওরা এরকম বিভৎস করে তুলেছে তার ওইটুকু জীবনটাকে? যত গরম হোক, গুমোট হোক, তারা কিছুতেই ওই ঘরের একমাত্র দরজাটা খুলে দিতে পারবে না, একটু বাতাসের জন্যে। বিকেলের সন্ধ্যায় কোথাও পড়তে পাঠাতে পারে না। সমস্ত পরিশ্রম সত্ত্বেও সত্যি সত্যি শরীরের রক্ত জল করা উপার্জন থেকে 40টা টাকা দিয়ে গানের ক্লাসে ভর্তি করে দিয়েছিল শ্যামলাকে। কিন্তু সপ্তাহে 4 দিন সন্ধে 7টার পর মেয়েটাকে কে নিয়ে আসবে? মণিমালা দুপুর 2টো থেকে সন্ধে 7টা পর্যন্ত একটা পিসিওতে ডিউটি করে। তারপর 7টায় সেখান থেকে বেরিয়ে উল্টো দিক দিয়ে গিয়ে মেয়েকে গানের ক্লাস থেকে নিয়ে বাড়ি ফেরা, এটা বাস্তবে সম্ভব ছিল না। তাই শ্যামলা নিজেই বলেছিল, না মা, আমি গান শিখতে যাব না। ভাইও তো একা থাকবে, আমি আর ভাই মিলে পড়ব। না হলে ও খালি কার্টুন দেখবে টিভিতে। এটা যে সত্যি কথা নয় সে কথা শ্যামলা নিজেও খুব ভালো করে ঢাকতে পারে না। মণিমালার বুকের মধ্যেটা মুচড়ে ওঠে। অনেকবার মনে হওয়া কথাটাই আবার মনে হয়েছিল। এর চেয়ে যদি বিধবা হতো সে, তাহলে কি একটু সহজ হতো তার আর তার বাচ্চাদের পায়ের নিচে মাটি পাওয়া? যদি ওদের বাবা না থাকতো। ওদের বাবা আছে, বিধবা নয় সে, স্বামী পরিত্যক্তাও নয় মণিমালা। এই বাড়িতেই ঘুমোয়, রাত্রি যাপন করে প্রবীর। আর যেখানে রাত্রে থাকে লোকে, সেটাকেই তো বাড়ি বলে, আর সংসারও বলে। স্কুল ফাইনালের আগে 2 বছর তাকে পড়াতে আসতো প্রবীর। পাড়ার ছেলেটেলে কিছু নয়, রীতিমতো উদ্বিগ্ন হয়ে যখন মেয়ের জন্য টিউটর খুঁজছেন বাবা মা, মণিমালার বাবা অনিমেষের কোনো সহকর্মী তখন প্রবীরের সন্ধান দেন। ভালো ছাত্র, বিএসসি ফাইনাল ইয়ার পড়ে, টাকার দরকার, কাজেই কাজটা যত্ন করে করবে, এরকমটাই ভেবেছিলেন বাবা আর সেই ভদ্রলোক। ক্লাস 7-এর পর মেয়েকে আর পড়াতে চাননি অনিমেষ মিশ্র। বড় মেয়ের বিয়ে দিয়েছেন। সামান্য চাকরিতে সংসারের সব প্রয়োজন মিটিয়ে 3টি ছেলে মেয়ের পড়ার খরচ টানা কঠিন হচ্ছিল তার পক্ষে। সবচেয়ে বড় কথা, মেয়েকে স্কুল ফাইনাল পর্যন্ত পড়াবার পক্ষপাতী ছিলেন না তিনি। 8 পড়লেই তখন 9-10-এর জন্য জেদ করবে মেয়ে, তার মাও গুনগুন করতে থাকবে, তার চেয়ে ওই ক্লাস 7 পর্যন্তই ভালো। কিন্তু মেয়ের কান্নাকাটি, জেদ, সর্বোপরি স্কুলে জনা 2 দিদিমণির বাড়িতে চলে আসা, তারই ফল হয়েছিল মণিমালার ক্লাস 9 আর টিউটরের সমস্যা। স্কুলের টিচার যারা বড় বড় ব্যাচ পড়ান তারা ক্লাস 9-এর ছাত্রী নেবেন না। অনিমেষবাবুর নিজেরও ইচ্ছে ছিল না বাড়ির বাইরে ওই একদঙ্গল ছেলের সঙ্গে মেয়েকে পড়তে দেওয়া। কিন্তু টিউটর পাওয়া যে শেষ অবধি এরকম সমস্যা হবে সেটা আন্দাজ ছিল না তার। সুতরাং প্রবীর আসতে শুরু করে মণিমালাকে পড়াতে। যতক্ষণ সে পড়াতো তার ঠাকুমা ঘরে বসে থাকতেন। সমস্ত জিনিসটায় ভারী অপমান আর রাগ হতো মণিমালার। কেউ তাকে বোঝে না বাড়িতে। সবসময় সন্দেহ আর প্রতিপদে এক কথা, 2 দিন পরে শ্বশুরবাড়ি যাবে, যা ইচ্ছে হবে সেখানে গিয়ে করো। তার সমস্ত বন্ধুরা সালোয়ার কামিজ পরে, কিন্তু তাকে ক্লাস 9 থেকে শাড়ি পরতে হয়েছে। কোনোদিনও বন্ধুদের বাড়ি একটা সন্ধে কাটানো, একটা সিনেমা দেখতে যাওয়া কিছুই করতে পারেনি মণিমালা। ক্লাসের পড়া বুঝে নেবার সময়ও তার সমস্ত মান সম্মান অগ্রাহ্য করে ঘরের কোণ থেকে মালা জপতে থাকা ঠাকুমা বারবার বলতেন, ও মণি, জোরে জোরে কথা বল,
মাস্টারের সঙ্গে গুজগুজ করিস কেন? অপমানে ক্ষোভে মাটিতে মিশে যেতে ইচ্ছে করত তার। তাই ক্লাস 10-এর টেস্ট পরীক্ষার সময়ই মণিমালা ঠিক করে ফেলল সেই ফর্সা কপাল কালো চোখের ছেলেটাকে সে জীবনে নিজের করে নেবে। ও আমাকে বোঝে, আমার অপমানে ও কষ্ট পায়। এই কথাই তার মনে যথেষ্ট কারণ হয়েছিল বাড়ির বিশেষ অমতে এই প্রবীরকে বিয়ে করার। প্রবীর বলেছিল, আমি তো গরিব, তোমাকে এত আরামে তো রাখতে পারবো না। মণিমালা বলেছিলেন, আমি আরাম চাই না, তুমি আমাকে ভালোবাসবে তো? আমরা দুজনে মিলে খাটব, দুজনে একসঙ্গে গল্প করব, একসঙ্গে সময় কাটাবো। রেলের লাইন্সম্যানদের এক কুঠুরে একটা বাড়ি ভাড়া নিয়ে দুজনে থাকত প্রবীররা। বিয়ে হবার পর সঙ্গীকে অন্য জায়গা দেখে নিতে বলে সেখানে এনে তুলল মণিমালাকে। তার আগে অবশ্য তাদের দেশের বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, কাগজের বিয়েকে বিয়ে বলে মানতেই রাজি নয়। মণিমালা দেখেছিল তার ঠাকুমার চেয়েও অনেক বেশি অপমানজনক কথা বলেছিল প্রবীরের মা। তফাতের মধ্যে ঠাকুমা নিজের মতো একরকম করে মণিমালাকে ভালোবাসতেন, কিন্তু শাশুড়ি যেন আক্রোশ নিয়ে তাদের প্রত্যাখ্যান করেছিলেন। সবচেয়ে আশ্চর্য লেগেছিল প্রবীরের ব্যবহারে। মণিমালাকে সেই একেবারে অচেনা পরিবেশে পৌঁছে দেবার পর তাকে আর দেখাই যেত না সারাদিন। স্বাভাবিক সাধারণভাবেই বাড়িতে ঢুকছে, বেরোচ্ছে, পুরনো বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছে। রাত্রে মণিমালা যাই বলুক তার কোনো কথা তার কানে ঢুকছে না। বলেছিল কিছুদিন ওখানে থাকুক মণিমালা, সে দিন 10 পরে ফিরে এসে নিয়ে যাবে, কিন্তু সেইটেই কোনো মতেই সে রাজি হয়নি। চলে এসেছিল প্রবীরের সঙ্গে সেই এক ঘরের আশ্রয়ে। তারপর 6 মাসও লাগেনি স্বপ্ন বুড়ো হয়ে যেতে। সারাদিন ঘরে থাকে না প্রবীর। বিএসসির রেজাল্টও কিছু বলবার মতো হয়নি। সকালে উঠে বেরিয়ে যায়, দুপুরে খেতে আসে, আর রাত্রি 9টার আগেই তাকে দেখা যায় না। মধ্যে মধ্যে কোনোদিন বাজার করে এনে দেয়। কোনোদিনও সংসারের অভিজ্ঞতা না থাকা মণিমালা যে কি করে কি করবে বুঝে উঠতে পারত না। ততদিনে তার শরীর ভারী হয়ে উঠেছে সন্তানের ভারে। মা বাবার জন্য অসম্ভব কষ্ট হয় তার, পাগল পাগল লাগে। বলা মাত্রই প্রবীর তাকে পৌঁছে দিয়ে এসেছিল বাপের বাড়ি, কিন্তু সেখানে তাকে কেউ থাকতে বলেনি, একমাত্র ঠাকুমা ছাড়া। সেই ফিরে আসার পর থেকে একটা নতুন কথা বলতে শুরু করেছিল প্রবীর। তোমার বাবা মায়ের কাছ থেকে 1050 টাকা নিয়ে এসো, ছোটখাটো কিছু ব্যবসা শুরু করি। মণিমালা খুব ভালোভাবেই জানতেন বাবা তাকে টাকা দেবেন না। সে বাড়িতে ঢুকতে বাবা উঠে বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু প্রবীর মানত না। বলতো, ওরকম রাগ সব বাবাই দেখায়, গিয়ে হাতে পায়ে ধরো। বাবার মুখের দিকে তাকিয়ে কোনো দিনও কথা বলেনি মণিমালা, তার বাড়ির কেউ বলেনি কখনো। আর এখন নাকি সেই বাবার কাছে গিয়ে সে টাকা চাইবে। কোনো কাজ করছিল না প্রবীর, জিজ্ঞেস করলেই বলতো চেষ্টা করছে। তারপরেই সেই টাকা নিয়ে আসার প্রশ্নটা উঠে পড়ত বলে ভয়ে আর কাজকর্মের কথাও জিজ্ঞেস করা ছেড়ে দিয়েছিল মণিমালা। 18 বছরের মায়ের শরীর শ্যামলাকে জন্মের আগে স্বাস্থ্য এবং জন্মের পরে পুষ্টি দুই জুগিয়েছিল। 3 বছর পর সেই শরীরে জোরও কমে এসেছিল। খোকার জন্মের পর থেকেই মণিমালা রোগা। প্রবীর অটোরিকশা চালিয়েছিল কিছুদিন, যা আয় হতো তাতেই সংসারটা চলত। এই শহরটা লম্বাটে, অথচ বাস খুব কম। অটোরিকশার চাহিদা ছিল ভালোই। মালিককে দিনের টাকা মিটিয়ে দেবার পরও নিজের হাতে টাকা রয়ে যেত, কিন্তু তাতে ঘরের দিকে মন ফেরার কোনো লক্ষণ দেখা যায়নি প্রবীরে। বরং সেই সময়ে সে মদের নেশা ধরল, আর সেই নেশাতেই বয়ে যেতে লাগলো তার সমস্ত পয়সা। মাসখানেক পাওনা পয়সা না পেয়ে একদিন লোক পাঠিয়ে ধরে নিয়ে গেল মালিক। গ্র্যাজুয়েট ড্রাইভারকে মারধর করল না, কিন্তু গাড়ি কেড়ে নিয়ে দূর করে দিল। মদের পয়সা জোগাড় করে আনার জন্য শুরু হলো এবার লটারি খেলা। যার তার কাছ থেকে টাকা ধার করছে,
কয়লার ডিও ধরে বিক্রি করছে। পাতালে যাবার যত রকম পথ বিনা বাধায় নেমে যাচ্ছিল প্রবীর। প্রথম দিকে কয়েক বছর মণিমালা কেবল ভেবেছেন ভালোবেসে বুঝিয়ে সে আটকাতে পারবে লোকটাকে, কিন্তু সে তো একা, বাইরে চতুর্দিকে ছড়ানো গর্ত। যদি কেউ নিজে না নিজেকে আটকায়, সে কি করতে পারবে? সংসার ছেলে মেয়ে নিয়ে যে কোনো আলাদা ভাবনা আছে প্রবীরের, এমনও প্রমাণ কখনো পাওয়া যায়নি। চোখের জল মুছতে মুছতে মণিমালা কেবল ভেবেছেন এই লোকটাকে ওরকম জ্যোতির্ময়, অত সুন্দর কেন তার মনে হয়েছিল তখন। এ বলেছিল, আমাকে কেউ কখনো ভালোবাসেনি, তোমাকে পেলে আমি প্রথম ভালোবাসার ঘর পাব। কেন বলেছিল এই লোকটি সব? কেবল সেই কটা দিনই যে ভালো লেগেছিল মণিমালার। এইসব কথা ভাবত সে বেশিরভাগ রাস্তায় হাঁটতে হাঁটতে। হ্যাঁ, 7 বছরে তার সংসার করবার প্রধান কাজ দাঁড়িয়েছিল হাঁটা। সকাল 7টা, বেলা 10টা, 2টো, সন্ধে 6টা, 7টা, বাড়ি গিয়ে গিয়ে বাচ্চাদের পড়াচ্ছিল মণিমালা। কেবল নিজের ছেলে মেয়ের সামনে দুবেলা খাবারের থালা ধরে দেওয়া নয়, প্রবীরের চালও নিতে হচ্ছিল হাঁড়িতে। মদের নেশায় চুর হয়ে এসে রান্না হয়নি দেখলে মণিমালার চুলের মুঠি ধরা, পয়সা উপার্জনের নানা রকম উপায়ের কথা বলে দেওয়া, এ সবই ঘটেছে। হ্যাঁ, ছেলে মেয়েদের সামনেই ঘটেছে। ভয়ে নিরুপায় হয়ে চাল জোগাড়ের নিয়মিত দায়িত্ব তাই মণিমালাকেই নিতে হয়েছে। শ্যামলাকে, খোকাকে স্কুলে দিয়েছিল মণিমালা। চারিপাশের আবহাওয়ার বাইরে সে রাখবেই ছেলে মেয়ের মনকে। 32 বছর বয়স হবার আগেই মণিমালা যেন বুড়ো হয়ে গিয়েছেন। কিন্তু যে বাচ্চা দুটো তারই শরীর থেকে পৃথিবীতে এসেছে, তাদের দায়িত্ব তাদের বাবা ভুলে গেলেও সে তো আর ছাড়তে পারে না, ছাড়ার প্রশ্নও ওঠে না। ওরাই এখন মণিমালার জীবনের অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। ওদের ভালোবাসার জন্যই সে বেঁচে আছে, না হলে কবে শরীর ছুঁড়ে দিত ছুটন্ত বিশাল যে কোনো একটা ট্রাকের তলায়। কিন্তু নিজের মতো জীবন থেকে শ্যামলাকে, খোকাকে মণিমালা বাঁচাবেই। ওরা যেন মাকে সব কথা বলতে শেখে। ওরা যেন জানে সব দুঃখে কষ্টে ওদের মা ওদের পাশে আছে। বেলা 2টো থেকে সন্ধে 7টা পর্যন্ত রাস্তার পাশে ওই পিসিওটাতে বসে থাকা, আর রোজ নতুন পুরনো সব চোখের নোংরামি গায়ে মাখা। সে সবটাই সহ্য করে যাচ্ছে শুধু ছেলে মেয়ের জন্য। মাইনে যা পায় সেটা হয়তো 2টো টিউশনি থেকেই উঠত, কিন্তু যে লোকটি পিসিওটার মালিক, তার হাতে ক্ষমতা আছে। মণিমালা জানে, অনেক টাকা, অনেক জানাশোনা তার। কিসের বিপদ ঠিক জানে না, কিন্তু মণিমালা জানে কোনো বড় বিপদ হলে এই লোকটা হয়তো আঙুল নেড়ে তাকে বাঁচাবে। নিজের মতো জীবন শ্যামলার সে কিছুতেই হতে দেবে না। সমস্তটা মিলিয়ে ক্রমশই যেন বিরাট একটা মাকড়সার জালের ভেতরের দিকে চলে যাচ্ছে মণিমালা। সরু সরু সুতোর মতো আঠা জড়িয়ে যাচ্ছে পায়ে, পিঠে, গলায়। অথচ প্রবীর মাঝে মাঝে কোথা থেকে দমকা টাকা পায় এখন। হঠাৎ কোনোদিন হয়তো 1 কিলো মাংস আর থলি ভর্তি বাজার করে নিয়ে আসে। অসম্ভব ভয় হয় মণিমালার। কে টাকা দেয় ওকে? কিসের জন্য দেয়? সকালবেলা কোনোদিন অদ্ভুত কোনো লোক তাদের কুঠুরির জীর্ণ দরজায় ধাক্কা দিয়ে ডাকে। প্রবীর মেয়েকে বলে, যা বলে দে বাবা বাড়িতে নেই। মণিমালা যেতে দেয় না মেয়েকে, খোকাকে পাঠায়। তারপর বলে, মেয়ে বড় হয়েছে, তাকে আজে বাজে লোকের সামনে একেবারে পাঠাবে না। সারা জীবন নিজে মিথ্যে কথা বলেছ, ছেলে মেয়েকে সেটা শেখাও কেন? লুকিয়ে থাকতে হবে এমন কাজ করবার দরকারই কি? উত্তরে প্রবীর তাকে নোংরা ভাষায় গালাগালি করে, চুলের মুঠি ধরে নিষ্ঠুরভাবে ঝাঁকিয়েও দেয়। ভয়ে তার ছেলে মেয়ে কেঁদে ওঠে, তাই সে নিজেই ভয় পায় আজও। কিন্তু ক্রমশ অসহ্য হয়ে উঠছে যেন। এটা এই বছর খানেক ধরে শুরু হয়েছে। সকাল সন্ধ্যা ঘরের দরজায় কিছু ছেলের এই আড্ডার হররা।
এরা এ পাড়ারই ছেলে, প্রায় সকলেরই মুখ চেনে মণিমালা, নামও জানে কয়েকজনের। সংখ্যায় অনেক নয় সত্যি, কিন্তু পাড়ার অন্য ঘরগুলো চুপ করে থাকা দেখে জানে যে এদের ভয় পায় সবাই। এরা এসে বসলেই সব বাপমা নিজেদের মেয়েদের ঘরে টেনে ভেতরে নিয়ে যায়। এ বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না, সেটাই হয়তো ওদের সাহস পাবার প্রধান কারণ। এসবই ভাবত মণিমালা। গত কমাস ধরে আসল কারণটা জেনেছে সে। প্রবীর ইদানিং দিনের বেশিরভাগ, রাত্রের বেশ খানিকটাই কাটায় এক অন্য বিবাহিতার ঘরে। তার স্বামীর ফাইফরমাসও খাটে। এসব ক্ষেত্রে পাড়ার ছেলেরাই বাগড়া দেয়, হল্লা করে, কিন্তু এক্ষেত্রে সেসব হয়নি। বোধহয় কোনো অলিখিত বদলা বদলির সমঝোতা হয়ে গেছে। বাইরে বাইরে হয়েছে সেটা। সে আর তার ছেলে মেয়ে সেই খেলায় একটা মাংসের টুকরো মাত্র, একটা টোপ মাত্র, যেটা দেখিয়ে কুকুরের মুখ চুপ করিয়ে রাখা হয়। আর মাঝখানে দাঁড়িয়ে আছে নিজের শরীরের সমস্ত অস্তিত্ব নিয়ে বড় হয়ে ওঠা জড়সড় দুঃখী ছোট মেয়েটা। শ্যামলার কান্না মাখা গলা, কি করে তাহলে স্কুলে যাব মা? শুনতে শুনতে এখন মণিমালার মনে হয় তার রক্তের মধ্যে একটা রাগ উঠে আসছে, যেন সে আর ভয়ও বুঝতে পারে না। মেয়েকে কোলের কাছে টেনে পিঠে হাত রেখে চুপ করে বসে থাকে সে। মোটর সাইকেলের গর্জন শোনা যায়। তার দরজার গোড়ায় এসে জোরে ব্রেক কষার শব্দ। খোকা ভয় পেয়ে রোজকার মতো জোরে টিভি চালিয়ে খবর ধরে। তার ওপর দিয়ে রোজকার মতো শোনা যায়, ফুলকলি রে ফুলকলি, এ ফুলকলি। কাদামাখা হাসির হরড়া। মণিমালা হঠাৎ শ্যামলাকে ঠেলে দিয়ে উঠে দাঁড়ায়। দেওয়ালে ঠেসে যাওয়া চুনবালি তার পিঠে লেগে আছে। সে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি খোলে শব্দ করে, তারপর জোরে ডাকতে যায়, শোনো। কিন্তু খোকা হঠাৎ চিৎকার করে ওঠে, বলে, মা, ও মা, দেখো কি হচ্ছে। পেছন ফেরেন মণিমালা। আগুনের একটা বিরাট প্রপাতের মতো আমেরিকার খুব দুটো উঁচু বাড়ি পাশাপাশি জ্বলতে জ্বলতে ধসে নেমে যাচ্ছে টেলিভিশনের পর্দা জুড়ে। আর এভাবেই কুরুক্ষেত্র হবার আগে তা হঠাৎ আচমকা থেমে যায়। শুনছিলেন আজকের গল্প, শ্রীমতী জয়া মিত্র রচিত গল্প কুরুক্ষেত্রের আগে। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।